আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ক্রিয়া কাপে কথায়। ক্রিয়াকারক পডকাস্ট সিরিজ, যেখানে আমরা আমাদের প্ল্যাটফর্মের এক্সপার্টদের সাথে গিয়ে গল্প করি। আমি পায়েল, আজকের হোস্ট। আজকের দিনটি আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি এই প্রথম ক্রিয়াকারকের সাথে হোস্ট হিসেবে কাজ করছি। আমার সাথে আছে আজকে স্পেশাল একজন গেস্ট, যিনি খুবই অসাধারণ একজন ডক্টর, স্পেশালিস্ট এবং কনসালট্যান্ট। প্লিজ ওয়েলকাম দি ডক্টর সানিয়া শামসুন্নেসা। Thank you. Thanks so much to Kriya Karak and you for inviting me here today. থ্যাংক ইউ আপু ফর কামিং। ডক্টর এশাকে আমি পার্সোনালি অনেকদিন ধরে চিনি এবং অনেকগুলো আপুর সাথে কাজও করেছি, কিন্তু আপুর প্রফেশন এক্সপার্টিস নিয়ে গিয়ে ভালোভাবে সুযোগ হয়নি সব কিছু গিয়ে জানার। সো আজকের দিনটিতে ক্রিয়াকারকের জন্যই এই পডকাস্টে বসে আমি গিয়ে জানতে পারবো অডিয়েন্সের সাথে বসে। সো লেটস গেট স্টার্টেড. So, Dr. Esha, thank you so much for being here with us today on Kriyakarik's podcast. আপনার কি এরকম আরো পডকাস্ট করা হয়? হ্যাঁ, আগেও কিছু পডকাস্ট করা হয়েছে স্কিন কেয়ার রিলেটেড বা অ্যাসথেটিক ট্রিটমেন্ট সম্পর্কে বলা হয়েছে, বাট টুডেস এপিসোড ইজ অলসো ভেরি স্পেশাল ফর মি কজ আজকে যেহেতু তোমাকে আমিও আগে থেকে চিনি, তোমার সাথে স্কিন কেয়ার অ্যান্ড অ্যাসথেটিক ট্রিটমেন্টসের এক্সপার্টিস বা এই ধরনের নলেজ শেয়ার করতে পেরে খুব ভালো লাগবে। হোপফুলি উই ক্যান অলসো শেয়ার আওয়ার ইনসাইটস টু আদার অডিয়েন্স। সো আজকের এই পডকাস্টে এশা আপুর সাথে গিয়ে অনেক গল্প হবে। সো আমি স্টার্টটা করতে চাচ্ছিলাম আপুর গিয়ে জার্নি এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে। সো আপনি স্যার ইউএসএ এবং ইউকেতে গিয়ে দুই জায়গা থেকে আই থিঙ্ক সিপিডি সার্টিফাইড, এবং আপনার AAM সার্টিফিকেশনও গিয়ে আছে। সো এটা সত্যি খুবই গিয়ে অসাধারণ। শুরুতে আমি যদি ফিরে যাই, কিভাবে আপনার এস্থেটিক যে মেডিসিন এর প্রতি আপনার মানে ভালোবাসাটা গিয়ে তৈরি হয় আপু? ওকে, সো আমার অ্যাজ এ ডক্টর, আমার প্রফেশনের বাইরেও আমার বিউটিফিকেশন নিয়ে অলওয়েজ অনেক ইন্টারেস্ট ছিল। অ্যান্ড অ্যাস্থেটিক মেডিসিন ইন্ডাস্ট্রিটা এমন বা এই ডিভিশনটা এমন যেখানে গিয়ে নিজের বিউটিফিকেশন নিয়ে কাজ করা হয়। অ্যান্ড আমি নিজের পাশাপাশি পেশেন্টদের বা বাকি আদার্স মানুষের যে কনসার্ন আছে তাদেরকেও আরও বিউটিফুল করতে পারবো, তাদের কিছু প্রবলেম বা স্কিনের কনসার্ন আমি ইমপ্রুভ করতে পারবো, এই ইন্টারেস্ট থেকেই আমার অ্যাস্থেটিক মেডিসিনে মেইনলি আসা। প্লাস অ্যাজ এ ডক্টর যাতে আমার ওয়ার্ক লাইফ একটা ব্যালেন্স থাকে, এই জিনিসটাও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল। এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজি কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে ইনশিওর করে, লাইক অ্যাজ এ ফিমেল অর অ্যাজ এ ডক্টর আমি সুন্দর মতো একটা ওয়ার্ক লাইফ মেনটেন করে সাথে একটা পার্সোনাল লাইফও আমি ব্যালেন্স করতে পারছি। সো এই জিনিসগুলো চিন্তা করে আমার অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে বেসিক্যালি আসা। আফটার কমপ্লিটিং MBBS আমার অ্যাকচুয়ালি সার্জন হওয়ার অনেক ইচ্ছা ছিল। তো আমি ওই সার্জন বা সার্জারি নিয়ে পড়াশোনা ফার্স্টে স্টার্ট করি। অ্যান্ড আমার অ্যাকচুয়ালি ইউকে যে ডাক্তারি করারও একটা প্ল্যানিং ছিল অলওয়েজ। তো আবার ওখানে মেডিসিন ক্যারিয়ারটা অনেক বেশি ইমপ্রুভ করার একটা জায়গা আছে আর কি। তো আমার পড়াশোনাটা মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আমার পড়াটা মেইনলি শুরু, বাট এরপরে যে আমার অ্যাস্থেটিক ইন্ডাস্ট্রি সম্পর্কে আরও ইন ডিটেলস জানা হয়। অ্যান্ড কাজের জায়গাটা এত বড় এবং সুন্দর এবং ইন্টারন্যাশনালি এই ডক্টরদের এই সাবজেক্টটা এত বেশি গ্রো করছে। সো তখন থেকে যে আমার খুব বেশি ইন্টারেস্ট যে আমি এই সেক্টর নিয়েই কাজ করব বা এখানে আমার এক্সপার্টিস বিল্ড আপ করব। যখন আমি বাংলাদেশে সেটেল ডাউন করি, আমি ইউকেতে গিয়ে ডাক্তারি করার প্ল্যানটা কিছুটা হোল্ড রাখি। সো তখন আমি কিছুদিন প্র্যাকটিস করার পরে গিয়ে আমি অ্যাস্থেটিক ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে পারি। অ্যান্ড আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট ছিল যখন আমি কিছুদিন মেন্টালি খুব ডিভাস্টেটেড অবস্থায়ও ছিলাম। এরপরে যখন আমি আমার গ্রো জার্নিটা শুরু করি, আমার নিজেকে হিলিং করার প্রসেসটা শুরু করি, তখন আসলে সেলফ কেয়ার বা সেলফ মোটিভেশন এই জায়গাগুলো থেকে চিন্তা করে আমার আরও এই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট বেশি গ্রো করে। এবং আমার মনে হয় যে আমার অনেক ইন্টারেস্ট গ্রো করে যে আমার অ্যাস্থেটিক ডার্মাটোলজি নিয়েই কাজ করা উচিত। তখন আমার আরও জিনিসটা বেশি ফিল হয়, বিকজ আমাদের অ্যাপিয়ারেন্স কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি ফিমেলদের জন্য ওদের মেন্টাল হেলথ কিন্তু অনেক বেশি ডিপেন্ড করে নিজের অ্যাপিয়ারেন্সের উপরে আর কি। সো ওই জায়গাটা থেকে আমার খুব বেশি ইন্টারেস্ট গ্রো করে তখন যে আমি এই স্পেশালিটিটাই বেছে নিব আর কি। দ্যাট কুড বি মাই টার্নিং পয়েন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ আপু, অ্যাকচুয়ালি আমি যদি মনে করি যে মেন্টাল হেলথটা গিয়ে মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আমি বিশেষ করে মনে করি যে আমি যখন কাজ করি, যখন আমি দেখি যে না আমার গিয়ে
পিম্পল এসছে ফেসে, তখন হচ্ছে গিয়ে নিজেকে একটু কনফিডেন্সটা আমার লো হয়ে যায়। সো দ্যাট টাইম হচ্ছে গিয়ে চিন্তা করি যে না, আমার কিছু নিজেকে হচ্ছে গিয়ে গ্রুম আপ করা উচিত বা প্রেজেন্টেবল থাকার জন্য হচ্ছে গিয়ে কিছু একটা করা উচিত। সো এই জন্যই তো মাঝে মাঝে হচ্ছে গিয়ে আপনার ক্লিনিকে হচ্ছে গিয়ে যাওয়া হয়। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে এখন পরের কোয়েশ্চেনে হচ্ছে গিয়ে যাই। আপনার জন্য একটা প্রশ্ন আছে, যেটা আপনি নন সার্জিক্যাল হচ্ছে কি ফেসিয়াল স্কাল্পটিংয়ে স্পেশালাইজ করেন আই থিঙ্ক। সো এই টার্মের সাথে খুব পরিচিত আমি না, তাদের জন্য কিভাবে আপনি হচ্ছে গিয়ে এটা ব্যাখ্যা করবেন, লাইক আপনি আসলে হচ্ছে গিয়ে কি করেন? আচ্ছা, সো বেসিক্যালি নন সার্জিক্যাল ফেশিয়াল স্কাল্পটিংয়ের মধ্যে বোটক্স, ফিলার, থ্রেড লিফটিং এই টাইপের প্রসিডিউরগুলো ইনক্লুডেড। অ্যান্ড নন সার্জিক্যাল মিনস হচ্ছে আমরা কোনো বড় সার্জারির মধ্যে যাচ্ছি না, একদম অফিসিয়াল সেটিংয়ে জাস্ট 1 or 2 আওয়ার্সের মধ্যে একটা প্রসিডিউর করে কিভাবে ফেসের ফিচার্সগুলোকে আরও এনহ্যান্স করা যায়। ওকে, দোজ আর দ্য প্রসিডিউরস, দ্যাট মিনস নন সার্জিক্যাল ফেশিয়াল স্কাল্পটিং। অ্যান্ড এগুলা একদম অলমোস্ট জিরো সাইড ইফেক্ট অ্যান্ড নো মিনিমাল ডাউন টাইমের মধ্যেই প্রসিডিউরগুলো করে ফেলা পসিবল হয়। আচ্ছা, এমন কোনো কি হচ্ছে গিয়ে আপনার এক্সপেরিয়েন্স আছে কোনো হচ্ছে গিয়ে লাইক ক্লায়েন্টের সাথে, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন? লাইক কি কি বিষয়ে এক্সপেরিয়েন্স? লাইক ফেসিয়াল যে স্কাল্পটিং এ হচ্ছে গিয়ে যেটা আপনি ডিল করেছেন কোনো একটা ক্লায়েন্টের সাথে। আচ্ছা, সো ডেইলি ডিউটিতে অহরত এরকম অনেক পেশেন্টই আসছেন, স্পেশালি ফিমেলরা ওনাদের ফেসের অনেক ফিচার ইমপ্রুভ করতে চান। যেমন কারো নোজটা একটু শার্প করতে চাচ্ছেন বা লিপসটা আরও একটু ফুলার বা প্লাম্পি করতে চাচ্ছেন। এবং ফেসের ফিচারে কিন্তু চিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড যারা চিনটা অনেক বেশি প্রমিনেন্ট করতে চান আর একটু ফেসের সাথে শেপের সাথে মিল করে, সো ওরকম অনেক ট্রিটমেন্টে পারফর্ম করা হয়। এবং অলসো বোটক্স ইজ লাইক অ্যান্টি রিঙ্কল ট্রিটমেন্ট, যাদের ফেসে হচ্ছে রিঙ্কলস পড়ার অনেক বেশি টেন্ডেন্সি থাকে তাদের কেসে বোটক্স পারফর্ম করা হয়। সো এরকম পেশেন্ট যারা আসেন আর কি, তারা মোস্ট অফ মাই পেশেন্টস আফটার ট্রিটমেন্ট গেটস ভেরি হ্যাপি, অনেক স্যাটিসফাইড একটা রেজাল্ট নিয়ে মাশাআল্লাহ বাসায় যান। এবং আমার একজন ক্লায়েন্ট আছে দেশের অনেক বাইরে থাকা বাংলাদেশি পেশেন্টও কিন্তু ঢাকায় এসে ট্রিটমেন্ট নিচ্ছেন আমার আন্ডারে। সো তাদের একজনের যখন ম্যাজিক্যালি জাস্ট 1-2 আওয়ার প্রসিডিউরের পরেই চেহারার ফিচার অনেক বেশি এনহ্যান্স হয়ে যায়, তারা কিন্তু ভেরি হ্যাপি থাকেন। সো এরকম কিছু মেমোরি অলওয়েজ আমি বিয়ার করি আর কি আমার সাথে, দ্যাট আই ক্যান টেল আমার এক্সপিরিয়েন্স পেশেন্টদের থেকে আর কি। ওয়াও, ভেরি নাইস। তো বেসিক্যালি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বা প্রসিডিউর কিন্তু এখনো সব লেভেলে বা রুট লেভেল পর্যন্ত আমাদের দেশে পৌঁছায় না ট্রিটমেন্টগুলো। সো অনেকেরই এরকম ধারণা থাকে যে হয়তো খুব বেশি এক্সপেন্সিভ হতে পারে। টু বি অনেস্ট, সব ট্রিটমেন্ট প্রসিডিউর এত বেশি এক্সপেন্সিভও না। আর কিছু ট্রিটমেন্ট যদি এক্সপেন্সিভ হয়ে থাকে সেটাও কিন্তু অ্যাকচুয়ালি ভেরি মাচ ওয়ার্দি ফর হার স্কিন অর বডি মেবি। অ্যান্ড রিস্কির ব্যাপারটা যদি আমরা বলতে চাই আর কি, একদম অলমোস্ট জিরো সাইড এফেক্ট অ্যান্ড মিনিমাম ডাউন টাইমের মধ্যেই কিন্তু প্রসিডিউরগুলো করা হয়। সো আমি যেটা বলবো যে আমাদের অডিয়েন্স যারা শুনছেন আর কি, তারা অ্যাজ এ পেশেন্ট জিনিসগুলোকে আগে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করুক বা নলেজটা নেওয়ার চেষ্টা করুক। এর জন্য একদম এক্সপার্ট বা আমার মতো যারা অ্যাস্থেটিক মেডিসিন কনসালটেন্ট বা ডক্টর হিসেবে প্র্যাকটিস করছেন, উচিত যে তাদের কাছে রিচ আউট করা, প্রবলেমগুলো প্রপারলি আমাদের সাথে শেয়ার করা এবং এগুলোর সলিউশন সম্পর্কে জানা। যখন ওনারা এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারবেন তখনই হচ্ছে গিয়ে বুঝতে পারবেন যে এগুলো আসলে তেমন ওরকম আহামরি কিছু না, বা আমরা আমাদেরকে চেহারাটাই একদম চেঞ্জ করে ফেলতেছি বা অনেক বেশি এমন কিছু ডিভাস্টেটিং পরিবর্তন হয়ে যাচ্ছে যেটা তাদেরকে অ্যাকচুয়ালি ইফেক্ট ফেলবে, এমন কিন্তু কিছু আসলেই না। আমরা খুব সাটল ওয়েতে স্কিনের প্রবলেমগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং সেগুলোকে খুব সুন্দর ওয়েতে একটা অলমোস্ট মিনিমাম প্রসিডিউরের মাধ্যমেও হচ্ছে জিনিসগুলোকে রিকভারি করার চেষ্টা করে থাকি। ওকে, তো গ্লোবাল অ্যাকচুয়ালি যে এস্থেটিক মেডিকেল ইন্ডাস্ট্রিটা অনেক বাংলাদেশে বা গ্লোবালি হচ্ছে কি গ্রো করছে। সো এই মুহূর্তে আপনি কি কি ট্রেন্ড দেখছেন যেটা আপনাকে বেশি এক্সাইট করে? আমি বেসিক্যালি যে ট্রিটমেন্টগুলো নিয়ে প্র্যাকটিস করি, বা অনেক পেশেন্ট আসেন যে হেয়ার গ্রোথটা স্টপ করতে চাচ্ছেন, অনেকের হরমোনাল প্রবলেম থাকে বডিতে, সেগুলো ক্ষেত্রে ফিমেলদের ফেসে মেল প্যাটার্ন হেয়ার গ্রোথ দেখা যায়, এগুলো কিন্তু নেসেসারি ট্রিটমেন্টসের মধ্যে পড়ে। বা অনেকের হচ্ছে অ্যাকনি স্কার্স, এগুলো নিয়ে খুব বেশি প্রবলেম, তো তারা স্কিনটাকে আরেকটু স্মুদার করতে চান বা লুকিংটা আরেকটু ফ্রেশ স্কিন পেতে চান আর কি, সেগুলোর জন্য লেজার ট্রিটমেন্ট প্রসিডিউর পারফর্ম করা হয়, মাইক্রোনিডলিং আছে, অ্যান্ড অলসো ভেরি মাচ পপুলার বোটক্স অ্যান্ড ফিলার, যেগুলো ফেশিয়াল ফিচারটাকে এনহ্যান্স করি আমরা। তো আউট অফ অল দিস প্রসিডিউরস আরও কিছু
এখন গ্লোবালি ট্রেন্ডে আছে, যেমন হচ্ছে স্কিন রিজুভিনেট করার জন্য গ্রোথ ফ্যাক্টর ইউজ করা, অ্যান্ড সেগুলোর মধ্যে এক্সোজোম আছে, সালমন ডিএনএ আছে, যেগুলো আমরা স্কিন বুস্টার হিসেবে ছোট ছোট ইনজেকশনের মাধ্যমে পুশ করে কিন্তু স্কিনটা খুব বেশি হেলদি আর বেটার লুকিং করে ফেলতে পারি। সো এই এই জিনিসগুলো এখন খুব বেশি ট্রেন্ডে আছে, অ্যান্ড অ্যাজ এ ডক্টর এগুলো আমার খুব বেশি পছন্দের। অ্যান্ড অলসো লাস্টলি আমি যদি আরও কিছু ট্রিটমেন্ট অ্যাড করতে চাই, যেমন আইভি ড্রিপের মাধ্যমে আমরা বডিতে সামটাইমস গ্লুটাথায়ন বা এনএডি কিছু সলিউশন দিচ্ছি, ওগুলো কিন্তু একদম সেলুলার লেভেলে গিয়ে কাজ করে মেটাবলিজম বা সেলের গ্রোথে সুন্দর একটা ইফেক্ট ফেলে, যেটা আমাদের স্কিনের হেলথটাকে একটা সুন্দর অবস্থায় নিয়ে যায়। সো এইগুলো নিয়ে লাইক কোনো স্টিগমা বা কোনো কিছু না রেখে আমার মনে হয় নলেজটা গ্যাদার করা ট্রাই করা উচিত। আপনার প্রি কনসালটেশন প্রসেসটা কেমন? লাইক যদি কোনো পেশেন্ট আনরিয়েলিস্টিক লাইক এক্সপেকটেশন নিয়ে আসে, তখন তাকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন? আচ্ছা, সো প্রি কনসালটেশন প্রসেস বলতে কোনো পেশেন্ট যদি আমার সাথে কনসালটেশন করতে চায় কোনো প্রবলেম নিয়ে, তো আমি এখন অ্যাজ এ ডক্টর ফুল টাইমের জন্য আছি ইস্ট অ্যাসিটিক হসপিটালে। তারা সেখানে কল সেন্টারে রিচ আউট করতে পারেন, বা আমি এখন ক্রিয়াকারকের সাথেও থাকবো এখন থেকে। তারা এখান থেকে বুকিংয়ের মাধ্যমে কিন্তু আমার সাথে কনসাল্ট করতে পারবে। অ্যান্ড যে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনের কথা বললা, এটা তো অ্যাকচুয়ালি অ্যাসিডিক পেশেন্টের ক্ষেত্রে আমরা এরকম পেশেন্টে কিন্তু বেশি ডিল করি। হ্যাঁ, অ্যান্ড সেই কেসে হচ্ছে কাউন্সেলিং এই জিনিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এখন পেশেন্টকে বুঝাতে হয়, আমি অলওয়েজ ট্রাই করি যে অ্যাসিডিক ট্রিটমেন্ট কিন্তু স্লোলি স্কিন রিকভারি করার একটা প্রসেস, একটা জার্নি। স্কিনের হেলথটা বেটার করার জন্য তাকে পেশেন্টলি কিছু ট্রিটমেন্ট বা স্কিন কেয়ারের মধ্যে দিয়ে যেতে হবে। সো আমি পেশেন্টকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করি, তাকে এই কাউন্সেলিংটাই করার চেষ্টা করি যে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না বা অনেক বেশি ওভার এক্সপেকটেশন রাখা যাবে না। একটা রিয়েলিস্টিক ওনার একটা চাওয়া থাকতে হবে, যাতে আমিও অ্যাজ এ ডক্টর ওনাকে ওই জিনিসটা ডেলিভারি করতে পারি অ্যান্ড সুন্দর করে একটা অ্যাচিভেবল একটা রেজাল্টের দিকে যাওয়া পসিবল তখনই আর কি। এমন কি কোনো পেশেন্টের সাথে হচ্ছে গিয়ে স্টোরি আছে যেটা আপনার কাছে অনেক ফানি অ্যান্ড হচ্ছে গিয়ে কেউ আপনাকে হচ্ছে গিয়ে দ্যাট টাইম অনেক বিরক্ত ফিল করেছেন কখনো? আচ্ছা, সো ফানি পেশেন্টের কথা যদি বলে অনেকই তো আছে, বাট এখন এখন সবচেয়ে বেশি মনে পড়ছে আমার তোমার কথাই। তুমি অ্যাজ এ পেশেন্ট যখন আমার কাছে এসেছিলা, সো অডিয়েন্স হয়তো জানে না যে তোমার একটা হেয়ার হেয়ার হ্যাঁ, আমি রিডিউসের হচ্ছে একটা লেজার একটা ট্রিটমেন্ট নিয়েছিলাম আপুর ক্লিনিকে এসে। ইট ওয়াজ আ ভেরি অ্যামেজিং ডে উইথ হার। সো বলো আপু আমার সাথে যে স্টোরিটা তোমার বলো। তো পেশেন্ট হিসেবে আমি যখন ওকে ট্রিট করতে যাই আর কি, তো শি ওয়াজ লাইক যে এত ট্রাস্ট আমার উপরে যে আপু যেটা করবে আমার তো ডেফিনেটলি ভালো রেজাল্টই আসবে, আমাকে চুপচাপ ওটাই মেনে নিতে হবে আর কি। তো আমি প্রসিডিউর স্টার্ট করার আগে জিজ্ঞেস করছিলাম যে পাওয়ারটা ঠিক আছে কিনা বা কমফোর্টেবল কিনা। ও জাস্ট চুপচাপ পড়ার টাইম যে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, ট্রিটমেন্ট করে ফেলো। তো আমি যখন প্রসিডিউরটা জাস্ট কমপ্লিট করি, শেষ করি, এমনিতে লেজার হেয়ার রিগ্রোথ বা লেজার হেয়ার রিডাকশনের যে ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু ভেরি মাচ কমফোর্টেবল, বাট সে কিছুটা হিট ফিল করেছে আর কি। এখানে পাওয়ার অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার ছিল, বাট সে আমার উপরে এত বেশি ভরসা করে যে সে পুরোটা টাইমে কিছুই বলে নাই আমাকে। ট্রিটমেন্ট শেষ করে সে আমাকে বলছে যে আপু আমার কিন্তু একটু একটু গরম লাগছিল। তখন আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি একটু ভয় পাচ্ছিলাম না যে কি হবে আমার সাথে। দেন আপুকে তখন ব্লাইন্ডলি আমি ট্রাস্ট করছিলাম, না আপু ঠিকভাবে আমারটা হচ্ছে গিয়ে করবে। সো এই আর কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে ডক্টর এন্ড পেশেন্টের একটা রিলেশনশিপ, একটা অনেক ট্রাস্টের জায়গা থাকে। আমি যে পেশেন্টদেরকে ট্রিট করি এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এবং রেজাল্ট পাওয়ার পরে তাদের যে একটা রেসিপ্রোকেশন আমার সাথে, সেটাও খুব বেশি সুন্দর। বাট হ্যাঁ, ডক্টরকে অবশ্যই বলতে হবে যে হোয়াট ইউ আর ফিলিং রাইট নাও, তাহলে জিনিসটা ডেলিভারি আরো রাইট হয় আর কি। আর কি কোনো হচ্ছে কি এমন কি কোনো পেশেন্ট ছিল যে হচ্ছে গিয়ে আপনার সাথে লাইক হয় না যে অনেক সময় যে আমরা টেম্পার লুজ করে ফেলি, যে অনেক বিরক্ত করছে, এমন কি কখনো ফেস করেছেন কিনা, বা ওই পেশেন্ট গুলোকে আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন? সো ওভারঅল আমাকে তো অ্যাজ এ ডক্টর অনেক বেশি পেশেন্স আসলে রাখতে হয় সব সময়। অ্যান্ড টেম্পার লুজ করেছে বা একটু অ্যাগ্রেসিভ বিহেভ করছে এমন পেশেন্ট আসলে পাওয়া যায় সামটাইমস, বিকজ সবার তো রেসিপ্রোকেশন সিস্টেম সেম না আর কি। কিছু পেশেন্ট খুবই এডুকেটেড, কামলি ওনারা ডক্টরের সাথে ডিল করেন, এবং কেউ কেউ আছেন যে ওভার এক্সপেকটেশন জায়গা থেকে হয়তো এরকম বিহেভ করে ফেলে আর কি। বাট মানে আমি আল্লাহকে অনেক থ্যাঙ্কস দিব যে উনি আমার আমার পেশেন্স লেভেলটা ওই পর্যায়ে রেখেছেন যে আমি এ পর্যন্ত আই হোপ সো যে আমি খুব কামলি পেশেন্টদেরকে ডিল করতে পেরেছি। ওই সময়ও হচ্ছে আমার ওনাদেরকে ডিল করার ব্যাপারটা দেখে হয়তো তারা নেক্সট মিনিটে হচ্ছে কাম ডাউন হয়ে গিয়েছে, অ্যান্ড দেন দে ওয়ার লাইক যে ঠিক আছে ডক্টর,
উই ট্রাস্ট ইউ এগেইন, নাও আপনি আপনার মতো করে করতে পারেন। আমার তো এই প্রবলেম ছিল, বাট হ্যাঁ আপনি জিনিসটা আরেকটু দেখলেই হয়তো জিনিসটা সলভ হয়ে যাবে আর কি। আপু, আপনি গ্লোবাল ট্রেন্ডস নিয়ে হচ্ছে কি অনেক কিছুই বললেন, বাট আমি জানতে চাচ্ছিলাম বোটক্স, ফিলার্স, এন্টি এজিং এইগুলোর ব্যাপারে শর্ট কিছু অ্যান্সার্স। সো আমার প্রথম কোয়েশ্চেনটা থাকবে বোটক্স নিয়ে, যে এটা বোটক্স কি করে বা হচ্ছে গিয়ে কি করে না। ওকে, সো বোটক্স ইজ আ নিউরোটক্সিন। এটা একদম প্রত্যেকটা মাসেলের যে নিচের নার্ভ এন্ডিং আছে ওখানে যে কাজ করে, এবং কাজটা এমন যে আমরা যখন কথা বলি আমরা বিভিন্ন রকম ফেশিয়াল এক্সপ্রেশন দিই বা মাসলের যে মুভমেন্টগুলো হয়, তো ওভার এক্সপ্রেশন বা ওভার মুভমেন্টের জন্য কিন্তু উইথ টাইম আমাদের ফেসে একটা এজিংয়ের ছাপ পড়ে। যেমন অনেকের ফোরহেডে কিছু রিঙ্কলস দেখা যায়, চোখের দুই পাশে রিঙ্কলস দেখা যায় কিছু, যেটাকে আমরা ক্রাউস ফিট বলি, এবং স্মাইল লাইন বা নিচে লিপসের দুই পাশে। সো এগুলোতে ফেসে কিন্তু একটা এজিংয়ের ছাপ পড়ে। সো বোটক্সের কাজ হচ্ছে যে এই ওভার অ্যাক্টিভিটিটা কমানো, মাসেলের মুভমেন্টটাকে স্টপ করে দেওয়া। সো তখন দেখা যায় যে জিনিসটা ম্যাজিক্যালি ফেসে রিঙ্কলস পড়ার প্রবণতাটাকে প্রিভেন্ট করে ফেলে। সো একটা স্কিন যে এইজ হচ্ছে ওই জিনিসটা এত ভালোভাবে বোঝা যায় না। এবং যেটা বোটক্স করতে পারে না, অনেকে মনে করে যে বোটক্স করলে হয়তো ফেস অনেক আঁকাবাঁকা হয়ে যাবে বা কিছু প্রবলেম। প্রশ্নটা আপনাকে করতাম যে সবারই এটা হচ্ছে গিয়ে মাথায় ঘোরে যে না। রাইট, সো এটা হচ্ছে গিয়ে যখন ইউ ডু দিস প্রসিডিউরস আন্ডার অ্যান আনএক্সপার্ট হ্যান্ড, যখন কোনো প্রফেশনালসের কাছে যাচ্ছেন না আপনি, কোনো একটা জায়গা থেকে করে ফেলছেন যার প্রপার নলেজ নেই, তখন বোটক্স করে আপনার এই প্রবলেমগুলো হতে পারে। তাছাড়া কিন্তু যারা আমরা একটা রেগুলার একটা প্রোটোকল ফলো করি আমরা, তখন কিন্তু বোটক্সের মাধ্যমে আসলে একটা ম্যাজিক্যাল রেজাল্টই অ্যাচিভ করা পসিবল। ফিলার্স এখন খুব পপুলার, সো এই জোনটাতে কোন বেশি এরিয়াতে হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করা হয় বা কোনটা করলে হচ্ছে কনফিডেন্স আরও বাড়ায়? আচ্ছা, সো ফিলার সবচেয়ে বেশি করা হয় চিন এরিয়াতে বা লিপসে। পেশেন্ট ইউজুয়ালি যারা ইয়াং ফিমেলস আছেন ওরা কিন্তু খুব সুন্দর লিপসটাকে একটু প্রমিনেন্ট করতে চান বা শেপটা একটু সুন্দর করতে চায়। সো এরকম পেশেন্ট অনেক বেশি আসে। অলসো ফিলার নোজ এরিয়া, অনেকে নোজ শার্প করতে চায়, অ্যান্ড চিনটাকে আরেকটু সুন্দর প্রমিনেন্ট করা। ইভেন অনেক মেল পেশেন্টও কিন্তু আসেন যারা জ লাইনটা একটু শার্প করা যায় ফিলার করে, খুব ম্যাজিক্যালি একটা সুন্দর রেজাল্ট আসে। অ্যান্ড অলসো ফোরহেড ফিলারও করা হয় টেম্পোরাল লেভেলে, এগুলো কিন্তু ফেসটাকে লিফট করে। সো এইজটাও যেমন একটু কম লাগে, তেমন হচ্ছে ফেশিয়াল ফিচারগুলো একটু সুন্দর এনহ্যান্স হয়। ইভেন হ্যান্ডেও ফিলার করা যায়, অনেকের হাতটা রাইট অনেক বেশি স্কিন হচ্ছে গিয়ে রিঙ্কাল থাকে, অনেক বেশি এজ লাগে, তখন কিন্তু এই এরিয়াগুলোতে ফিলার করে হাতের অ্যাপিয়ারেন্সটাকে অনেক সুন্দর করে ফেলা যায়। অ্যান্ড অলসো আগের কোয়েশ্চেনটাতে যখন আমি বোটক্স নিয়ে অ্যান্সার করেছি, একটা জিনিস ছোট্ট অ্যাড করতে চাই যে বোটক্সের কিন্তু কিছু হেলথ বেনিফিটও আছে। যেমন অনেক পেশেন্ট হচ্ছে ওভার সোয়েট করে, অনেক বেশি ঘামে, তাদের কিন্তু আন্ডার আন্ডার আর্মসে বোটক্স করে কিন্তু ওই ঘামার প্রবণতাটাকে কমায় দেওয়া যায়। অ্যান্ড অলসো অনেকের সোয়েট অনেক বেশি, পাম্পটা অনেক বেশি সুইটি হয়, সেগুলো কিছু কিন্তু বোটক্সের মাধ্যমে জিনিসটা কমিয়ে ফেলা সম্ভব। রাইট, এবং অনেকের হচ্ছে যে মাইগ্রেনের পেইন থাকে, মাইগ্রেনের পেইনেও কিন্তু আমরা বোটক্স ট্রিটমেন্ট পারফর্ম করে থাকি। রাইট, রাইট, সো দিজ আর দ্য প্রসিডিউরস। এবং অনেকের হচ্ছে ট্র্যাপটক্স বোটক্স একটা আছে যে নেক এরিয়াটাকে আরও সুন্দর একটু প্রমিনেন্ট করার জন্য। ইভেন এই শোল্ডার এরিয়াতেও হচ্ছে বোটক্স পারফর্ম করা যায় এই জায়গাগুলোতে আর একটু প্রমিনেন্ট এবং শার্প করার জন্য। আচ্ছা, আমি একটা আবার কোয়েশ্চেন করি আমার জন্য। আমি জানতে চাই যে আমাকে দেখে মানে লাইক আমিও চাচ্ছি যে নিজেকে আরেকটু সুন্দর করি। সো আমার হতে পারে হচ্ছে গিয়ে যে নোজে হচ্ছে গিয়ে আমি এটাতে কি করব বা কি করলে আমার জন্য আরেকটু আমি আরও দেখতে সুন্দর হব। ওকে, সো ইউ আর অলরেডি ভেরি মাচ বিউটিফুল, বাট তারপরেও যে ইফ ইউ ওয়ান্ট আর কি মোর এনহ্যান্সমেন্ট, আমরা সবাই চাই আরও একটু সুন্দর হতে, আরও একটু ফিচারটা এনহ্যান্স করতে। সো তোমার নোজ নিয়ে যদি কনসার্ন থাকে, আই উড সে যে আমরা থ্রেড লিফটিং একটা ট্রিটমেন্ট পারফর্ম করি, ইউ ক্যান ডু দ্যাট। এটাতে তোমার নোজটা আরেকটু শার্প এবং এই জায়গাটা আরেকটু থিন হবে। অ্যান্ড লাস্টলি তুমি একদম টিপে একটু ফিলার করে ফেলতে পারো, যেটাতে তোমার নোজটা একটু টিঙ্কারবেল একটা নোজের মতো একটা সুন্দর প্রমিনেন্ট একটা শেপ দিবে আর কি, ফেসটা হয়তো আরেকটু বেশি এনহ্যান্সড বা সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, অনেকে ভাবে যে না এগুলো করলে বডির অনেক হচ্ছে গিয়ে ক্ষতি হয়ে যায়, তখন লাইক কি কি সাইড ইফেক্টগুলো আসে? আচ্ছা, সো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট কোনো সাইড ইফেক্ট নাই। প্রসিডিওর করার সময় যেহেতু ইনজেক্ট করা হয় ছোটো ছোটো হলেও, একটু হয়তো 1-2 দিন মেনটেন করতে হয়, হালকা স্লাইট পেইন থাকতে পারে জায়গাটাতে, বাট সেটেল হয়ে যাওয়ার পরেও কিন্তু জিনিসটা একদমই নর্মাল হয়ে যায়। আর জিনিসগুলো আসলে কতদিন পারসিস্ট করে এটা নিয়ে মানুষের অনেক প্রশ্ন থাকে যে আমি বোটক্স ফিলার করছি, এটা বারবার করতে হবে কিনা। হ্যাঁ,
হ্যাঁ, বা একবার করছি এরপরে যদি আর না করি সমস্যা হবে কিনা। সো এগুলো নিয়ে আমি বলতে চাই যে এগুলো একটা টাইম পিরিয়ডের জন্য ফিচার্সগুলোকে এনহ্যান্স রাখে। বোটক্স ইউজুয়ালি করলে 6 মাস পরে গিয়ে আবার রিটাচ করতে হয়, তাহলে আবার ওই ফিচার্সটা ফিরে পাওয়া সম্ভব। না করলেও কোনো সমস্যা নেই, জাস্ট আগের মতো হয়ে যাবে। আর ফিলার্স ইজ সেম, ফিলার 1 থেকে 1.5 বছরের মতো থাকে এবং সেটা ডিজলভ হয়ে যাওয়ার পরে আবার হয়তো আগের মতো হয়ে যেতে পারে। দেন ইউ ক্যান এগেইন ডু দ্য রিটাচ এবং আবার একটা সুন্দর ফিচার চলে আসবে। আচ্ছা, লেজার ট্রিটমেন্ট কোন স্কিন প্রবলেমের জন্য হচ্ছে গিয়ে বেস্ট? লেজার করে অ্যাকনি স্কার, তারপরে পিগমেন্টেশন মার্ক, এগুলো রিমুভ করা যায়। আর অলসো হচ্ছে হেয়ার, অনেকে স্টপ করতে চান হেয়ার গ্রোথ, ফিমেলরা বডির বিভিন্ন পার্টে হেয়ার কমাতে চান, বা মেলরাও আছেন যারা হয়তো শেপ করতে চান তার বিয়ারটাকে, এগুলো কেসে লেজার ভালো কাজ করে। সাউথ এশিয়ান স্কিন টোন যেটা হচ্ছে গিয়ে ড্রাই স্কিনের জন্য হচ্ছে গিয়ে লেজার ট্রিটমেন্টটা কতটা সুইটেবল আপনার কাছে মনে হয়? আচ্ছা, সো সব লেজার ডিভাইসে কিছু প্যারামিটার থাকে। সাউথ এশিয়ান স্কিনের জন্য যে প্যারামিটার থাকলে সেটা জাস্ট সিলেক্ট করলেই হয়ে যায়। এগুলো কিন্তু স্কিনে পরবর্তীতে কোনো পিআইএইচ বা ইফেক্ট ফেলে না। অলসো কেমিক্যাল পিলিংয়ের মধ্যেও কিছু পিল আছে যে আমাদের সাউথ এশিয়ান স্কিনের জন্য খুব ভালো স্যুট করে থাকে আর কি। আমরা ওই ট্রিটমেন্টগুলোর মধ্যেই হচ্ছে গিয়ে আমাদের পেশেন্টের জন্য আমরা পারফর্ম করে থাকি। এন্টি এজিং এর জন্য ট্রিটমেন্ট ছাড়া আপনার টপ 3 ডেইলি হ্যাবিট কি? ওকে, সো নাম্বার 1 ইজ প্রপার স্লিপ। একদম টাইমলি ঘুমাতে হবে, 8 আওয়ার্সের একটা স্মুথ স্লিপ লাগবে। নাম্বার 2 ইজ গুড ডায়েট হ্যাবিট। অনেক বেশি ভাজা পোড়া সুগারি প্রোডাক্ট এগুলো না খেয়ে ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অনেক বেশি পরিমাণে ওয়াটার ইনটেক করতে হবে। অ্যান্ড থার্ড ইজ দ্য প্রপার স্কিন কেয়ার রুটিন। সানস্ক্রিন ইউজ করে অবশ্যই সান এক্সপোজার থেকে ফেসটাকে প্রোটেক্ট করতে হবে। এতক্ষণ আমরা দারুণ এবং ইনসাইটফুল একটা কনভারসেশন করলাম। ডক্টর ঈশা একজন সত্যি এই শোতে আসা নলেজেবল পার্সনদের মধ্যে হচ্ছে গিয়ে একজন, কিন্তু এখানেই হচ্ছে গিয়ে শেষ না। সো এখন আসছে আমার একটা ফেভারিট পার্ট। এই সেগমেন্টটা হলো র্যাপিড ফায়ার রাউন্ড। আমি একটার পর একটা আপুকে প্রশ্ন করবো, আর আপু হচ্ছে গিয়ে ছটফট হচ্ছে গিয়ে আমাকে উত্তর দিয়ে দিবে, কোনো চিন্তা না, কোনো ইট ডিপেন্ডস না। সো জাস্ট পিওর অনেস্ট অ্যান্ড আনফিল্টার্ড। ঠিক আছে ঈশা আপু, ডিল? ডিল। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন, সানস্ক্রিন না হচ্ছে ময়শ্চারাইজার, জীবনে একটাই যদি ব্যবহার করতে হলে কোনটা আপনি বেছে নেবেন? সানস্ক্রিন। ওকে, সেকেন্ড ওয়ান, মর্নিং স্কিন কেয়ার না নাইট স্কিন কেয়ার, কোনটি বেশি ইম্পর্ট্যান্ট? নাইট স্কিন কেয়ার। ওকে, গ্লোয়িং স্কিনের জন্য মুখে লেবু ঘষা 10-এর মধ্যে আপনি কত দেবেন? -10 কজ ইটস সামটাইমস স্কিনকে অনেক ইরিটেট করে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এক্সপেন্সিভ স্কিন কেয়ারে টাকা খরচ করা হলো। নট অলওয়েজ নেসেসারি। 30-এর আগে স্কিনের জন্য সেরা কাজটা হলো। প্রোটেক্ট ইউর স্কিন ফ্রম সান এক্সপোজার অলওয়েজ। কোরিয়ান স্কিন কেয়ার না হচ্ছে গিয়ে জাপানিজ স্কিন কেয়ার? So it's a confusing question. I think Korean skincare. ওকে, বোটক্স না ফিলার্স, ফার্স্ট টাইমের জন্য কোনটা আপনি রিকমেন্ড করতে চান? It's also a very tricky question. I think according to patient's concern. প্রতিদিন সকালে আইস রোলিং 10-এর মধ্যে আপনি কত দেবেন? 4 out of 10. বাসায় বানানো এগ হোয়াইট মাস্ক 10-এর মধ্যে কত? It's 2 out of 10 cause অনেক সময় এটা সেন্সিটিভ আর অ্যাকনি প্রন স্কিনে কিন্তু হার্মফুল হতে পারে। সো কোন স্কিন কেয়ার ট্রেন্ডটা আপনি চান একেবারে ডিসঅ্যাপিয়ার হয়ে যাক? So it's the BB Glow facial, I think. আচ্ছা, সো যে আমাদের হচ্ছে গিয়ে র্যাপিড ফায়ার রাউন্ডটা হচ্ছে গিয়ে শেষ, কিন্তু আমি এই মুহূর্তে হচ্ছে গিয়ে আপনাকে জিজ্ঞেস করব কেন আপনি বললেন যে বিবি গ্লো ফেশিয়ালটা কেন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়? আচ্ছা, সো এটা এমন একটা প্রসিডিউর যেখানে হচ্ছে কিছু ফরেন পার্টিকেল, ফরেন সাবস্টেন্সকে স্কিনের ডিপার লেয়ারে পেনিট্রেট করে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু লং টার্মে স্কিনের জন্য নট হেলদি। এটা কিন্তু পিআইএইচও করতে পারে। আমাদের উচিত যে স্কিনটাকে ন্যাচারাল ওয়েতে রিজুভিনেট করার চেষ্টা করা, উপরের লেয়ার আমরা এক্সফোলিয়েট করতে পারি, নিউ স্কিন রিজেনারেট করতে পারি, যাতে থাকা এক্সিস্টিং ইমপিউরিটিস, অ্যাকনি মার্ক, স্কার যাতে রিমুভ হয়ে যায়। বাট আমরা তো ফাউন্ডেশন টাইপ জিনিস স্কিনে ভিতরে দিয়ে তো আমরা ওইটা দাগটা ঢাকার চেষ্টা করতে পারি না, মানে এটা তো অনেক বেশি হার্মফুল আমাদের জন্য। রাইট। আচ্ছা, অনেকেই তো এই সার্ভিসটা নিচ্ছে বাংলাদেশে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? সো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে ডোন্ট ডু ইট, ইটস হার্মফুল ফর ইউর স্কিন। ওকে, সো আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডটা হচ্ছে গিয়ে এখানেই শেষ। থ্যাংক ইউ এসা আপুকে র্যাপিডলি আমাকে আনসার করার জন্য। সো এখন আমি হচ্ছে গিয়ে আপুর সাথে ডিপার কনভারসেশনে যেতে চাচ্ছি সেলফ লাভ নিয়ে। সো সারা বিশ্বে এখন বিউটি স্ট্যান্ডার্ডস, বিউটি লাইক বডি ইমেজ অর সেলফ অ্যাকসেপ্টেন্স নিয়ে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে আলোচনা হচ্ছে। সো
একজন এস্থেটিক ডক্টর হিসেবে এই বিষয়গুলো আপনার ব্যক্তিগত অবস্থানটা কি, এবং আবার কিভাবে আপনি বিউটি এনহ্যান্স করার পাশাপাশি সেলফ লাভটাকে হচ্ছে কি আপনি প্রমোট করেন? ওকে, সো অ্যাজ এ ডক্টর অর হিউম্যান বিং বা অ্যাজ এ ইভেন ফিমেল, সেলফ লাভ তো আমার কাছে অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সবারই আগে নিজেকে ভালোবাসতে শেখা উচিত। বাট একটা মানুষ হিসেবে যদি আমরা নিজেদেরকে আরও একটু বেশি বেশি সুন্দর করতে চাই, আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চাই, সো আমার কথা হচ্ছে ওয়াই নট। এটা কিন্তু কম্পারেটিভলি বা আমাদেরকে আরও কিন্তু আমাদের মেন্টাল হেলথে জিনিসটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। সো নিজেকে ড্রাস্টিক্যালি, আমি বলবো অ্যাজ এ ডক্টর যে ড্রাস্টিক্যালি নিজেকে চেঞ্জ করে ফেলার জন্য প্রেশারাইজ না করে নিজেকে আরও বিউটিফুলি প্রেজেন্ট করার জন্য যতটুকু করা যায় সেটার জন্যই আমাদেরকে সেই গোলটা অ্যাচিভ করার জন্য আমাদের ট্রাই করা উচিত। আর বিউটি স্ট্যান্ডার্ড বলে আসলে কিছু নেই, সবারই উচিত যে নিজেদের জায়গা থেকে নিজেদেরকে আরেকটু পলিশ করা। আমি নিজেও অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ হিউম্যান বিং ওই জিনিসটাই কিন্তু চেষ্টা করি। এবং আমাদের অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো সেক্টরগুলোও কিন্তু এমন যে পার্টিকুলার কোনো প্রবলেমকে ফোকাস করে আমরা কাজ করি। যে কেউ যদি অনেক বেশি ফ্যাটের জন্য বডিতে নিজেকে যদি অনেক বেশি আনহেলদি ফিল করেন, সো ওই জায়গাটাতে আমরা ইমপ্রুভ করানোর চেষ্টা করি তাকে। এটা আসলে সাইমultaneously তার ওয়ার্ক প্লেস বা আশেপাশের মানুষের কাছেই তাকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করে, বা সে অনেক হেল্প বেনিফিটও কিন্তু পায় সেটার জন্য। বা যেটা আমি অলরেডি বলেছি যে অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, এটা কিন্তু মেল পেশেন্টদের অনেক বড় একটা কনসার্ন, সে কিন্তু আর কনফিডেন্ট ফিল করে না। সো অ্যাস্থেটিক ট্রিটমেন্টের আমাদের পারপাস ওইটা থাকে যে তাকে আরও বিউটিফুল ফিল করানো, তার এই প্রবলেমগুলো কনসার্নগুলো সলিউশন করার মাধ্যমে যাতে সে আরও কনফিডেন্টলি সবার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, যেটা আরও তার সেলফ লাভটাকে আরও বাড়াচ্ছে, হয়তো বা সে নিজের প্রতি আরও বেশি বিলিভ আনতে পারে এবং কনফিডেন্টলি আরও নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে এভরিওয়্যার। ডক্টর এশা এখন ক্রিয়াকারকের একজন ভেরিফাইড সার্ভিস প্রোভাইডার। ভিউয়ার্স, ক্রিয়াকারকের প্ল্যাটফর্মে গিয়ে আপনারা সরাসরি ডক্টর এশার সার্ভিসেসগুলো বুক করতে পারবেন চাইলে। শুধুমাত্র এই প্ল্যাটফর্মটি ডক্টরসদের জন্য না, বিউটি ওয়েলনেস হেলথের বিভিন্ন প্ল্যাটফর্মের প্রফেশনাল যারা আছে তারা ক্লায়েন্টদের সাথে কানেক্ট করে। এটি একটি ট্রাস্টেড, ভেরিফাইড অ্যান্ড কনভিনিয়েন্ট প্ল্যাটফর্ম। ক্রিয়াকারকের মতো প্ল্যাটফর্মে আসার সিদ্ধান্তটা আপনি কেন নিলেন? সো আমি যে ইন্ডাস্ট্রিতে আছি অ্যাস্থেটিক মেডিসিন, এটা নিয়ে কিন্তু এখন মানুষের অনেক বেশি কনসার্ন, সবাই কিন্তু অনেক কিছু জানতে চায় স্কিন কেয়ার রিলেটেড প্রবলেমগুলো নিয়ে। তো সেক্ষেত্রে তারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে সার্চ করে এবং অনেক রকম কিন্তু ইনফরমেশন, মিস ইনফরমেশন পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। সো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে মানুষের কাছে প্রপারলি রিচ করতে পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্রিয়াকারক এমন একটি প্ল্যাটফর্ম যারা এরকম ট্রাস্টেড প্রফেশনালস বা ক্রেডেনশিয়াল যাদের আছে এমন মানুষকে এনলিস্ট করেছে। সো আমার মতো আরও অনেক ডক্টর আমি সহ এখানে আছে, যেটা পেশেন্টরা সুন্দর মতো রিসার্চ করার মাধ্যমে কম্পেয়ার করে কিন্তু সিলেক্ট করতে পারবে। সো আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ ডক্টর শুধুমাত্র ট্রিটমেন্ট প্রপারলি করা না, একটা রাইট অডিয়েন্স বা পেশেন্টের কাছে পৌঁছানোটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ক্রিয়াকারক অ্যাপের থ্রুতে আমি সেই জিনিসটা আরও বেশি ইজিলি করতে পারছি। ওকে, সো একজন প্রফেশনাল হিসেবে যারা এখনো ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হেজিটেট করছেন, সো সেই ডক্টরস বা স্পেশালিস্টদের আপনি কি বলবেন, বা আপনার নিজের এক্সপিরিয়েন্সটা এখানে কেমন? সো আমাদের মেডিকেল ডিগ্রিতে কিন্তু আমাদেরকে অ্যাজ এ ডক্টর কীভাবে ট্রিটমেন্ট করবো এগুলো সে যেমন শেখানো হয়, বাট ডিজিটালি বা সোশ্যালি রিচ করার যে ব্যাপারটা বা ডিজিটাল মার্কেটিং, এই জিনিসটা কিন্তু অমনভাবে শেখানো হয় না, বা অনেকেরই অনেক আইডিয়া থাকে না ডক্টরদের। সো সেখান থেকে আমার মনে হয় যে এই জিনিসটা কিন্তু এখন অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এখন শুধু পেশেন্টরা মানে ইন রিয়েল না, সোশ্যাল মিডিয়াতেও অনেক পেশেন্ট থাকেন যারা ইনফরমেশনের গ্যাদার করার চেষ্টা করেন, বা একটা বড় লার্জ অ্যামাউন্ট অফ পেশেন্ট আছেন যারা সোশ্যাল মিডিয়া থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছেন। সো অ্যাজ এ ডক্টর আমাদের এখন সবার এটা একটা নিড হয়ে গেছে যে আমরা সোশ্যাল মিডিয়াতেও নিজেদের একটা প্ল্যাটফর্ম রেডি রাখি যাতে পেশেন্ট আমাদের কাছে ইজিলি রিচ আউট করতে পারে আর কি। সো ওই জায়গাটা থেকে জিনিসটা প্রয়োজন আমি ফিল করেছি আর কি, এবং আমার ফেলো ডক্টরস বা কলিগস যারা আছেন তাদেরকে আমি বলবো যে এই সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড ক্রিয়াকারক অ্যাপে কিন্তু নিজের এক্সিস্টেন্সটা রাখা এটা এত বেশি ডিফিকাল্ট কিছু না। যে কোনো একজন প্রফেশনাল বা ডক্টরই অ্যাপে গিয়ে ডিরেক্টলি তার প্রোফাইলটা ক্রিয়েট করতে পারবেন, এবং অ্যাপ কিন্তু ইটসেলফ আপনাকে হেল্প করছে প্রোফাইলটা ফার্দার এক্সটেন্ড করার জন্য। এবং সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট থাকা এটা অ্যাকচুয়ালি এখন একটা নেসেসারি হয়ে দাঁড়িয়েছে আমার মনে হয়। সো সেদিক থেকে আর কি এটা আরও নিজের ক্রেডেনশিয়াল বা ক্রেডিবিলিটি আরও বাড়ানো আমার মনে হয়।
আপনার মতে ক্রিয়াকারকের মতো প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশে হেলথ কেয়ার, বিউটি প্রফেশনালস এবং ক্লায়েন্টসের রিলেশনশিপ কিভাবে রিশেপ করছে? সো যারা অ্যাকচুয়ালি প্রফেশনালস আছেন আমাদের এখানে এবং যারা পেশেন্ট বা অডিয়েন্স হিসেবে রিচ করতে চান, সেক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে তারা কিন্তু জানেন না যে রাইট ডক্টর কোথায় আছেন বা কার কস্ট কেমন বা কে কেমন সার্ভিস দিচ্ছেন। সো সেই জায়গা থেকে আমার মনে হয় ক্রিয়াকারক এই গ্যাপটা ফিল আপ করছে। এখানে একজন পেশেন্ট কম্পেয়ার করে বা ডক্টরের প্রোফাইল দেখে সিলেক্ট করতে পারছেন এবং সেই অনুযায়ী তার সার্ভিসটা নিতে পারছেন। এবং আমার যে অ্যাস্থেটিক ডার্মাটোলজি যে ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু ট্রাস্ট জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমার মনে হয় ক্রিয়াকারকের মাধ্যমে পেশেন্টের সাথে ডিরেক্ট কনভারসেশন বা ওই কানেক্টটা করার মাধ্যমে আমি ওই ট্রাস্টটাকে বাড়িয়ে পেশেন্টের সাথে ভালোভাবে কানেক্ট করতে পারবো। সো একজন আমি ডক্টর বা বাকি যারা আছেন আর কি ট্রেন প্রফেশনাল ডক্টর, তাদের জন্য এই জায়গা থেকে ক্রিয়াকারক কিন্তু অনেক বেশি হেল্প করছে আমার মনে হয়। সো আমার কাছে মনে হয় যে আমাদের দেশে যারা ট্রেন প্রফেশনালস আছেন তারা অ্যাকচুয়ালি কে কোথায় বসছেন বা কার সার্ভিস কেমন, কস্ট কেমন, এই সম্পর্কে কিন্তু ক্লায়েন্টরা সবাই খুব বেশি অবগত না। এখানে একটা ইনফরমেশন গ্যাপ রয়ে গেছে। সো ক্রিয়াকারক অ্যাপের মাধ্যমে কিন্তু ক্রিয়াকারক অ্যাপ এই ইনফরমেশন গ্যাপ থেকে ফিল আপ করছে আমার মনে হয়। সো ক্লায়েন্ট একজন ডক্টরের প্রোফাইল দেখে তার রিভিউজ দেখে কিন্তু এখানে সিলেক্ট করতে পারছেন। সো এই জিনিসটা আমার মনে হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড হেল্পফুল। এখানে অডিয়েন্সের কাছে বা পাবলিকের কাছে কিন্তু একটা পাওয়ার শিফট হচ্ছে। অলসো যারা প্রফেশনাল আছেন হয়তো তারা ছোট পরিসরে কাজ শুরু করেছেন বা স্মল ক্লিনিকে হয়তো সার্ভিস দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু তাদের জন্য একটা লেভেল আপ করার একটা প্ল্যাটফর্ম। এখানে তারা একটা বিগার মার্কেটে তারা নিজেদেরকে শোকেস করে তাদের সার্ভিসটা আরও প্রোভাইড করতে পারছে, আরও এক্সপ্যান্ড করতে পারছে। অলসো আমার ইন্ডাস্ট্রিতে অ্যাস্থেটিকে কিন্তু ট্রাস্ট বিল্ড আপ করা পেশেন্টের সাথে খুব বেশি ইম্পর্টেন্ট এবং সেই জায়গা থেকেও আমি এখানে অনেক বেশি একটা ইমপ্রুভমেন্টস দেখতে পাচ্ছি। যেহেতু একজন পেশেন্ট এসে আমার প্রোফাইল ভেরিফাই করে বা রিভিউ করেই হচ্ছে গিয়ে সিলেক্ট করতে পারছে, সো সেখান থেকে তার সাথে কিন্তু আমার একটা ভালো ট্রাস্টিং একটা বন্ড ক্রিয়েট হচ্ছে। সো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা একটা ট্রাস্টেড ইকোসিস্টেম। আচ্ছা, শেষ করার আগে আজকের এই কথোপকথন থেকে ভিউয়ার্সদের জন্য কোন একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি আপনি মেসেজ দিতে চান? সো অ্যাজ অ্যান অ্যাস্থেটিক মেডিসিন ডক্টর অ্যান্ড স্কিন কেয়ার স্পেশালিস্ট আমার আপনাদের প্রতি সাজেশন থাকবে নিজের প্রতি আরেকটু কেয়ারফুল হন, নিজের স্কিন হেলথ নিয়ে আরেকটু কনসার্ন হন এবং সেটা প্রপারলি টেক কেয়ার করেন। অ্যান্ড সেলফ লাভ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সো অবশ্যই নিজেকে ভালোবাসতে শিখুন এবং সেটা টেক কেয়ার করার জন্য একজন প্রফেশনালের হেল্প নিন। আর আমার ফেলো কলিগ বা ডক্টরদের উদ্দেশ্যে আমি যদি কিছু বলতে চাই, এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের একটা ব্র্যান্ডিং ক্রিয়েট করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো ক্রিয়াকারক অ্যাপ বা এই ধরনের একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা সেটা ক্রিয়েট করতে পারেন। সো আই হোপ আমার সাজেশন থাকবে আপনারা এই জিনিসটি এক্সপ্লোর করবেন প্রপারলি। তো এসা আপু, লাস্টে আপনি আপনার ফেলো ডক্টরসদের নিয়ে যদি কিছু বলতেন। ওকে, সো আমার ডক্টরস কমিউনিটিতে আমি যে মেসেজটি পৌঁছাতে চাচ্ছি যে এখন কিন্তু ডিজিটাল মার্কেটে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটাতে আমার মনে হয় জোর দেওয়া উচিত এবং ক্রিয়াকারক অ্যাপের মাধ্যমে কিন্তু এটা খুব ইজিলি আপনারা করতে পারবেন। যেমন ক্রিয়াকারক অ্যাপটি ডাউনলোড করে আপনার প্রোফাইল ডিরেক্ট ক্রিয়েট করতে পারেন অথবা ওয়েব সেলার ওয়েব পেজে গিয়ে ক্রিয়াকারকে আপনার সাইন ইন করার মাধ্যমে একটি প্রোফাইল ক্রিয়েট করতে পারেন এবং সার্ভিস ইনভেস্ট করতে পারেন এবং এটার মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনার টার্গেটেড অডিয়েন্স বা পেশেন্টের কাছে রিচ করতে পারেন। So, what is coming next for Dr. Esha? Like any exciting projects, events, or announcements you can share with our community? ওকে, সো পার্সোনাল এক্সাইটিং যদি কিছু বলতে চাই, যদি আমার ক্যারিয়ার গ্রোথের কথা চিন্তা করি, নেক্সট মান্থে আমি দেশের বাইরে একটা অ্যাস্থেটিক মেডিসিন কোর্সের জন্য যাচ্ছি। Oh, congratulations! থ্যাংক ইউ। আমি আরও ভালো কিছু ট্রিটমেন্টস শিখে আসতে পারবো, আরও ট্রেন্ডি কিছু গ্লোবাল ট্রেন্ড ট্রিটমেন্ট আরও শিখে আসতে পারবো এবং আমার দেশের মানুষকে হয়তো আরও সুন্দর কিছু সার্ভিস প্রোভাইড করতে পারবো। এবং অলসো নেক্সট মান্থে একটি অ্যাওয়ার্ড শো আছে, ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড গিভিং সামথিং, যেখানে আমি অ্যাজ এ ডক্টর হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করব, আমার ওয়ার্ক প্লেস এস্টে অ্যাস্থেটিক হসপিটালকে রিপ্রেজেন্ট করব। সেখানে আমি অ্যাজ এ ডক্টর স্পিচ এবং অ্যাওয়ার্ড গিভিংয়ে পার্টিসিপেট করব। আপনার সময়, আপনার জ্ঞান এস্থেটিক মেডিসিনকে এতটা সহজ এবং রিলেটেবল করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চিত আমাদের অডিয়েন্স আপনার থেকে হচ্ছে গিয়ে অনেক কিছুই শিখেছে। আমি আজকে আরো আপনাকে অনেক
সুন্দরভাবে আরও অনেক ডিপলি হচ্ছে গিয়ে আমি জানতে পেরেছি। সো আপনারা যদি ডক্টর এশাকে বুক করতে চান, ক্রিয়াকরকের প্ল্যাটফর্মে গিয়ে সরাসরি ভিজিট করতে পারেন ওনার প্রোফাইলে গিয়ে। থ্যাংক ইউ সো মাচ এশা আপু ফর কামিং ইন ক্রিয়াকারক। আবার দেখা হবে হয়তো বা আপনার সাথে কোনো একটি পডকাস্টে বা হচ্ছে গিয়ে কোনো একটা কাজে। মোস্ট ওয়েলকাম, ইট ওয়াজ মাই প্লেজার। ফিউচারে হোপফুলি আরও অনেক কাজ করা হবে ক্রিয়াকারকের সাথে। ভিউয়ার্স, আপনারা যদি ডক্টর এশার কনসালটেশন বুক করতে চান তাহলে ক্রিয়াকারকে ওনার প্রোফাইলটি আপনারা ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন। এবং সবশেষে আমাদের অডিয়েন্সদের জন্য একটা এক্সাইটিং একটা আপডেট আছে। ক্রিয়াকারক অ্যাপে আমাদের ব্র্যান্ড নিউ কিছু ফিচার্স এসেছে। এখন শুধু এক্সপার্ট বা প্রফেশনাল সি না, আপনারা যারা বায়ার, যারা সার্ভিস নিতে চান, আপনারা সরাসরি অ্যাপ থেকে সাইন আপ বা সাইন ইন করতে পারবেন এবং পছন্দের এক্সপার্ট বুক করতে পারবেন। এখানেই আজকে শেষ করছি ক্রিয়াকাপের কথার আরেকটি এপিসোড। ততদিন আপনারা নিজের খেয়াল রাখুন, ভেতর থেকে এবং বাইরে থেকেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ এশা আপু। সি ইউ সুন।